আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সহিংসতায় নিহত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান, স্বজন হারানোর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই মন্তব্য। সাম্প্রতিক সহিংসতায় 147 জন নিহত হয়েছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কিছু নেই বললেন ডিবি প্রধান। 7 দিনের মধ্যে কারফিউ তুলে নেওয়ার পরিবেশ সৃষ্টি হবে বলে ব্যবসায়ীদের আশাবাদ, অতীতের মতোই সরকারের পাশে থাকার আশ্বাস। সাম্প্রতিক সহিংসতায় বড় ক্ষতির মুখে দেশের পর্যটন খাত, বহির্বিশ্বে নেতিবাচক ধারণা কাটাতে সরকারি উদ্যোগের আহ্বান। এবং প্যারিসে অলিম্পিক্সের সমান 3টি করে স্বর্ণপদক জিতে শীর্ষে অস্ট্রেলিয়া ও চীন, নদী দূষণের কারণে স্থগিত ট্রাইথলন। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। কচ্ছপের কারণে যুক্তরাজ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্বজন হারানোর সান্ত্বনা দেওয়ার ভাষা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন, খুনিদের অবশ্যই বিচার নিশ্চিত করা হবে। সাম্প্রতিক সহিংসতায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে প্রধানমন্ত্রী বলেন, তিনি সবসময় পাশে আছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, কিভাবে একজন মানুষ আরেকজনকে মেরে ঝুলিয়ে রাখতে পারে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সংঘর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে যারা নিহত হয়েছেন এমন 34 পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন। স্বজনরা প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ধরে রাখতে পারেননি 75-এর 15ই আগস্ট সব হারানো বঙ্গবন্ধু কন্যা। এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি। কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? যা আপনারা আপনজন হারিয়েছে, আপনারা একটা শোক সইতে পারেন না। আর আমি কি শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, শুধু কেন এই দেশের মানুষের জন্য। কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। সাধারণ মানুষই তো সুবিধা পেত, এই মেট্রো রেলে কারা চলতে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে আছে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে, এটাই সবচেয়ে কষ্ট। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত
147 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সহিংসতায় নিহতের সংখ্যা নিয়ে গুজব ছড়িয়ে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা হচ্ছে। নাশকতাকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো। শিক্ষার্থীদের আড়ালে মূলত বিএনপি ও জামায়াত শিবির দেশজুড়ে তাণ্ডব চালায় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাধ্য হয়েই গুলি চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে, তাই তো? মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন, এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর, কখনো বলছে 1000, কখনো বলছে 500, কখনো বলছে। সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেইটা দিলাম। আমরা এখনো অনুসন্ধান করে যাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝুঁকিমুক্ত হলেই তাদের ছেড়ে দেওয়া হবে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছে। এখন আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি, আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায়, তারপরে আমরা ছেড়ে দিয়ে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সান্ধ্য আইন তুলে নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলন সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। বলেছেন, বাইরে রেখে নিরাপত্তা দিতে পরিবার আবেদন করলে ভেবে দেখবেন তারা। আন্দোলনের সময় কারা তাদের সাথে যোগাযোগ করেছিল তা জানতে মাঝে মাঝে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। এনামুল কবির রূপমের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, হামলা, ভাঙচুরের পর অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অনেকের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কাউকে আটক বা গ্রেপ্তার করলে তা সংশ্লিষ্ট থানায় জানানোর বিধিবিধান মানছে না পুলিশের কোনো ইউনিট। আটক ব্যক্তিদের তাই অবস্থান জানতে থানা, আদালত, এমনকি ডিবি কার্যালয়ের সামনে ভিড় করছেন স্বজনরা। চাকরি করে বেনারসি বললি শাড়ির দোকান থেকে উড়াই নিয়ে এসে থানায় গেলাম, রাইতের তেনে খারাই তুরি কালকে সন্ধ্যা 6:10 রিক্সা দিকে নিয়ে আসছে উঠাইয়া। এখানে আইসি কোনো কিছু সন্ধান পাইতেছি। মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে যখন স্বজনদের ভিড়, তখনই ভেতরে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপির গোয়েন্দা প্রধান। আমরা এখনো পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন পাই নাই। যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি। তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব, মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই। মেট্রো রেল স্টেশনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হান্নান তালুকদার সহ জাতীয়তাবাদী ছাত্রদলের 4 জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসব। মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে ডিবির সাইবার দক্ষিণ বিভাগ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কারফিউ না দিলে কোটা সংস্কার আন্দোলনকারীরা শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখল করত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তারেক জিয়ার সমালোচনা করে তিনি বলেন, কারফিউ না দিলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখলে নিত।
গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। অভ্যুত্থানের উপর রাইড করে শাহ ভবনের যুবরাজ ক্ষমতা দখল করবে। আগামী 7 দিনের মধ্যে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া যাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবকিছু স্বাভাবিক করা। ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীরা সরকারের সাথে আছে, কাজেই সরকারও ব্যবসায়ীদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট। সরকারি চাকরি নিয়োগে বৈষম্য নিরসনে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সহিংসতায় জীবনহানির পাশাপাশি অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। গত সোমবার বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বৈঠকের ফলো আপ হিসেবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা অফিসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বে আশু করণীয় নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়। দুঃখজনক একটা ঘটনা আমাদের দেশে ঘটেছে, কিন্তু তারা বলছে এটা আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। আমাদেরকে নর্মালসিটা ফেরত আনতে হবে। যখন সবাই দেখবে কিনা এখন বাংলাদেশে সবকিছু নর্মাল হয়ে গেছে, সবকিছু, তখনই অটোমেটিকলি আপনি যেটা বলেছেন আমার এই ড্যামেজটা অনেকটা রিকভার হয়ে যাবে। পোর্টে তাদের যেটা মেন সমস্যাটা হচ্ছে যে তাদের কনজেশনের একটা কথা বলেছেন, কন্টেনার জটের কথা বলেছেন, তারপর আপনার ড্যামেজের কথা বলেছেন, একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য যেন ব্যবসাটা স্মুথ থাকে, এফেক্টেড না হয়, ওই ধরনের সিস্টেম নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। ঠিক যেমনি ব্যবসায়ীরা আমাদের পাশে দাঁড়াইছেন, আমরাও কিন্তু ব্যবসায়ীর পাশে দাঁড়াবো। ওনাদের যা যা সমস্যা আছে তা আমরা সমাধান করব। চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর অসহযোগিতা নিয়ে বিভিন্ন অভিযোগ জানান ব্যবসায়ীরা। আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বায়ার এইভাবে হচ্ছে ক্যান্সেল করতেছে, অর্ডার ক্যান্সেল করছে, এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিকেএমই আমাদেরকে এখন আজকে দেয় নাই, আজকে মিটিংয়ে দেয় নাই। এটা আমার মনে হয় যে একটা রিউমার। টানা 10 দিন বন্ধ থাকার পর রোববার মোবাইল ফোনের 4G নেটওয়ার্ক চালু হলো। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে মঙ্গলবার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক চালু না হওয়ায় অনলাইন ভিত্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আজ বিকেল 3টা থেকে আবারও চালু হয়েছে মোবাইলে 4G ইন্টারনেট। 4টি মোবাইল সেবাদানকারী ও মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বৈঠকের পর বিকেলে চালু হয় মোবাইল ইন্টারনেট। তবে সামাজিক মাধ্যম নিয়ে স্পষ্ট কিছু না বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরামর্শ করে যখন যে ব্যবস্থা প্রয়োজন সেটি করবে সরকার। সাম্প্রতিক সহিংসতায় পর্যটন উদ্যোক্তারা বলেছেন 90% ইন্টারনেট সেবা নির্ভর এই খাত আবারও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের মতো যে কোনো অবস্থায় পর্যটন খাতের সুবিধা চালু রাখার পরামর্শ দিয়েছেন তারা। একই সাথে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে বহির্বিশ্বে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে তা কাটাতে পর্যটন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা। মাঝেউল হক মান্নার রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার ও কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে বেড়াতে গিয়ে আটকা পড়েন পর্যটকরা। তারা ফিরে আসলো নতুন করে ভ্রমণে যেতে পর্যটকদের মধ্যে অনাগ্রহ দেখা যায়। তার উপর ইন্টারনেট সেবা পুরোপুরি না থাকায় প্রায় বন্ধ পর্যটন সংশ্লিষ্ট কার্যক্রম। যদি আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ওই সময় ট্যুরটাও যদি ক্যান্সেল হয়ে যায়, আউটবাউন্ড ইনবাউন্ড সবকিছু মিলিয়ে যদি সাথে ধরি, তাহলে এটা তো আসলে 1000 কোটি টাকা হওয়া উচিত। কিছু আসলে অনলাইন কেন্দ্রিক হুট করে বন্ধ হয়ে যাওয়াতে আমাদের যেটা প্রসেসিংয়ে ছিল, রানিং ছিল, সকল বুকিং, তারপর হচ্ছে প্রমোশনাল অ্যাক্টিভিটি সবকিছু এখন বন্ধ। এই বোর্ডগুলোর হিসাব করলে প্রায় 10 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন আপাতত হয়নি। আর দেশীয় টুরিস্টের বেলায়ও কিন্তু এখন প্রায় 90% ইন্টারনেটের উপর নির্ভরশীল আমাদের যোগাযোগ ব্যবস্থাটা। বুকিংগুলো
অনেকটাই অনলাইনে হয়। এটা আমাদের একটা বাড়তি অভিজ্ঞতা এবং খারাপ অভিজ্ঞতা বলবো। পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক, পর্যটকদের ভ্রমণের জন্য উপযোগী কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই জুলাই আগস্ট হচ্ছে আমাদের প্রপার টাইম, আমাদের এই যে ইমেজ কিংবা পজিশনিং স্ট্র্যাটেজি নিয়ে, পজিটিভ ইমেজ স্ট্র্যাটেজি নিয়ে আমাদের এই বিদেশের যে সমস্ত মিডিয়াগুলি আছে, ট্যুর অপারেটররা যারা আছে, আমি তো মনে করি যে বিদেশে আমাদের যে সময় অ্যাম্বাসেডর বা হাই কমিশনার আছে, প্রতি সপ্তাহে পারলে প্রতি 15 দিন পর একটা করে ব্রিফিং দেওয়া উচিত। সরকার যেন আমাদেরকে ট্যুরিজমটাকে আলাদাভাবে ভাগ করে দেবেন। ট্যুরিজমের জন্য যদি কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, তার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কিংবা তার জন্য যদি হয় ইন্টারনেটটা যদি আরো সহজলভ্য করা যাবে। পর্যটন উদ্যোক্তারা বলছেন এ খাতে যে ক্ষতি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে বিদেশের যে সমস্ত মিডিয়াগুলি আছে, ট্যুর অপারেটররা যারা আছে, আমি তো মনে করি যে বিদেশে আমাদের যে সময় অ্যাম্বাসেডর বা হাই কমিশনার আছে, প্রতি সপ্তাহে পারলে প্রতি 15 দিন পর একটা করে ব্রিফিং দেওয়া উচিত। সরকার যেন আমাদেরকে ট্যুরিজমটাকে আলাদাভাবে ভাগ করে দেবেন। ট্যুরিজমের জন্য যদি কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, তার জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কিংবা তার জন্য যদি হয় ইন্টারনেটটা যদি আরো সহজলভ্য করা যাবে। পর্যটন উদ্যোক্তারা বলছেন এ খাতে যে ক্ষতি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জমে উঠেছে প্যারিসে অনুষ্ঠিত সামার অলিম্পিক্স। রোববার সমান 3টি করে স্বর্ণ জিতে পাশাপাশি টেবিলে লিড দিচ্ছে অস্ট্রেলিয়া ও চীন। সাইক্লিং থেকে অস্ট্রেলিয়াকে প্রথম স্বর্ণপদক জিতিয়েছেন গ্রেস ব্রাউন। মেয়েদের 400 মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণ জিতেছেন আরিয়ানা টিটমাস। এতে এই অস্ট্রেলিয়ান সময় নিয়েছেন 3 মিনিট 58.49 সেকেন্ড। মেয়েদের দলীয় 4x100 মিটার ফ্রি স্টাইল রিলে অস্ট্রেলিয়া স্বর্ণ জিতেছে 3 মিনিট 28.92 সেকেন্ড সময় নিয়ে। অলিম্পিকে এটি নতুন রেকর্ড। অলিম্পিকে মেয়েদের 10 মিটার এয়ার পিস্তলে রেকর্ড করে স্বর্ণ জিতেছেন সাউথ কোরিয়ার ইয়ে জিন। রাশিয়ার তিতালিয়ার 240.3 স্কোরকে টপকে 243.2 স্কোর গড়েন ইয়েজেন। ছেলেদের 10 মিটার এয়ার রাইফেল এককে শিয়ে ইউ এবং একই ইভেন্টে দলগতভাবে জিতেছে চাইনিজরা। এর আগে মেয়েদের ডাইভিং থেকে একটি স্বর্ণ নিজেদের ঝুলিতে নেয় চীন। নদী দূষণের কারণে অলিম্পিক্সে ট্রাইথলন স্থগিত করেছেন আয়োজকরা। সিন নদী থেকে ইভেন্ট সরিয়ে নেওয়া হয়েছে পূর্ব প্যারিসের ভাইরেস সুর মার্নেতে। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় 17 বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ওই কিশোরের রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের বেঞ্চকে তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মুর্শেদ। শিশু আইন অনুযায়ী 17 বছরের ফাইয়াজকে সুরক্ষা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আদালত। আমরা জানতে পেরেছি যে সে একজন মাইনর। এই অবস্থায় এই প্রেক্ষিতে তাকে রিমান্ডে নেওয়ার কোনো স্কোপ নেই, রিমান্ডে নেওয়া হচ্ছে না। আর মাইনর অ্যাক্ট অনুসারে তার প্রসিডিংসটা ফলো করবে। আর এখন আদালতের বক্তব্য অনুসারে যদি তার বাবা মা আদালতের কাছে যথাযথ প্রতিকার প্রার্থনা করে, আদালত সেটা কনসিডার করার মতো অভিমত মহামান্য হাইকোর্ট জানিয়েছেন। সঠিকভাবে বলেছেন যে ধ্বংসযোগ্য হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হলো এর প্রতিকারের ব্যবস্থা করা। যারা কিন্তু এটা করতে গিয়ে তারা যদি এমন কাজ করে বসে যে জনগণের তাদের প্রতি শ্রদ্ধা আস্থা চলে যাবে, তাদের এই কাজ করা উচিত। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনী সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। এ সময় তিনি আনসার, এপিবিএন এবং সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীদের দিক নির্দেশনা দেন। চট্টগ্রাম সহ দেশের 3টি বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর অধীনে বলেও জানান তিনি। সরকারের নির্দেশেই আমরা
নিরাপত্তা জোরদার করেছি। সিকিউরিটি সিচুয়েশন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আমরা আমাদের নিরাপত্তা বজায় রাখবো এবং অন্যান্য বাহিনীর যারা আছে তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে যদি কোনো ধরনের নিরাপত্তা ব্যাঘাত ঘটার চেষ্টা করে কেউ, সেজন্য আমরা একেবারে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি তাদেরকে প্রতিরোধ করার জন্য। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়। প্রতি ঘন্টায় 20 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজ্যের ফায়ার এজেন্সি জানিয়েছে প্রায় 2500 অগ্নি নির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাতাসের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আগুনের কারণে বাট ও তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বাট কাউন্টির এলিগেটর হোলের কাছে একটি গলিতে জ্বলন্ত গাড়ির মাধ্যমে আগুন লাগানো হয়েছে সন্দেহে বৃহস্পতিবার 42 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। সোমবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে কিংবদন্তি ব্যান্ড তারকা শিল্পী শাফিন আহমেদের মরদেহ। মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে শিল্পীর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর জনপ্রিয় শিল্পীকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এর আগে গত শনিবার শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া। মাইলস ব্যান্ডের ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ গত 25শে জুলাই ভোর 6টার দিকে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল 63 বছর। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। প্রযুক্তিগত বিভ্রাটের কারণে গত শুক্রবার সকালে যুক্তরাজ্যের অনেক ট্রেন যাত্রী বিপাকে পড়েন। বিভিন্ন স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হচ্ছিল। পরে জানা যায় একটি কচ্ছপের কারণে বিলম্বের মুখে পড়ে একটি ট্রেন। যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ স্কাই নিউজকে জানায় ট্রেনটির চালক অ্যাসকট স্টেশনের কাছে রেললাইনের উপর একটি কচ্ছপ দেখতে পান। সোলোমন নামের ওই কচ্ছপের কারণেই কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এই ঘটনায় কচ্ছপটির কোনো ক্ষতি হয়নি। এবার কৃষি সংবাদ। রাজশাহীতে আম নিয়ে বিপাকে পড়েছেন আম চাষী ও ব্যবসায়ীরা। এক সপ্তাহ ধরে যানবাহন চলাচল বন্ধ থাকা, কারফিউ চালু ও পরবর্তীতে কারফিউ শিথিল করার পরও আমের তেমন বেচা কেনা নেই। এবার প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে বিপর্যস্ত নড়াইলের মধুমতি নদী তীরবর্তী এলাকা। এরই মধ্যে বিলীন হয়েছে বসতভিটা, বিস্তীর্ণ ফসলি জমি, গাছপালা সহ শত শত স্থাপনা। ভুক্তভোগীরা বলেছেন দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হয়ে যাবে নদী তীরের তেলকাড়া গ্রাম। ভাঙন প্রতিরোধে যথাযথ উদ্যোগের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি নারী টি-20 এশিয়া কাপে প্রথম। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগের রায় দ্রুত কার্যকর করা সহ প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা কত সেটি তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। কোটা সংস্কার আন্দোলন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলের যৌথ সভা শেষে জানান জাপার মহাসচিব মুজিবুল হক চূন্য। ছাত্রদের আন্দোলন ও দাবির প্রতি সমর্থন জানিয়ে এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেছে জাপা। সরকারের গাফিলতি ও ভুল পদক্ষেপের কারণে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে উল্লেখ করে এই পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের পদত্যাগ দাবি করেছে জাতীয় পার্টি। সারা দেশে গণগ্রেফতার বন্ধে সরকারকে আহ্বান জানিয়েছে তারা। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার পরিবেশ নিশ্চিত করারও দাবি জানিয়েছে জাতীয় পার্টি।
সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এর মাধ্যমে বিদেশে কত টাকা পাচার হয়েছে তা অনুসন্ধান শেষে বলা যাবে বলে জানিয়েছেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। তিনি জানিয়েছেন, বেনজিরের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে শুনানি হবে। বেনজিরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে যে আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই প্রতিবেদন দাখিল করা হলো। নরসিংদীতে জেলা কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6 সদস্যের তদন্ত কমিটি। সকালে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শনে যান তদন্ত কমিটির প্রধান ও সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন, হামলার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা হয়েছে এবং বিভিন্ন সূত্রে পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। সাম্প্রতিক সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের 3 কোটি 20 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তফা। সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 19 জুলাই সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত 2 থেকে 3 হাজার দুষ্কৃতকারী সিটি কর্পোরেশন কার্যালয়, নগরীর সিসিটিভি ক্যামেরা, একটি কাউন্সিলর অফিস, ডিভাইডার প্রোটেকশন গ্রিল, ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, LED সাইন সহ নগরী গুরুত্বপূর্ণ স্থাপনার গ্রিল ভাঙচুর করেছে। এসব ক্ষয়ক্ষতির সাথে জড়িত দুষ্কৃতকারীদের বিচারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, সচিব জয়শ্রী রানী সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 কন্যা সন্তান সহ স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে পুলিশের ধারণা। শনিবার রাতে পুরো এলাকার বিজয়পাড়ায় নিহতদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন বিজয়পাড়া গ্রামের ব্যবসায়ী সোহাগ মিয়া, তার স্ত্রী জান্নাত বেগম, বড় মেয়ে ফাহিমা ও ছোট মেয়ে তাহমিদা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়িতে লোকজনের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা এসে তাদের মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ঘটনার পেছনে কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এবার খেলার খবর।